সাতক্ষীরার হাবিব এমপি ১৯৯ সালের একজন লড়াকু সৈনিক, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে, যাবজ্জীবন সাজা দিয়ে একটা প্রতিবাদ পর্যন্ত করেন নাই। এই যে মেয়েরা বসে আছে এখানে, একটা নারীরা একটা প্রতিবাদ করে নাই। আপনারা কি করেছেন? উত্তর দিতে পারবেন না। খুশি উঠেছে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, ৫২ ভাষা আন্দোলন করেছে, ৭৯ আন্দোলন করেছে, ৯০ আন্দোলন করেছে, কোথায় গেছে তারা? আজকে আমি জানি আমার বউ ছেলেরা সেইভাবেই কষ্ট করছে। তারা কেউ বাড়িতে থাকতে পারে না, তাদের টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, তাদের কোনো ভবিষ্যৎ নাই। তারা লড়াই করছে একটা কারণে, যে তারা গণতান্ত্রিক অবস্থাটা ফিরিয়ে আনতে চায়। আমাদের পুরনো মুক্তিযোদ্ধা ভালো সংগঠক তিনি বলছেন, ইনফ্যান্ট্রি যদি ঠিক মতো শক্তিশালী না হয় তাহলে যুদ্ধ কে করবে? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকার কোনো হিসাব নাই। সেই ইনফ্যান্ট্রিকে শক্তিশালী করতে হবে, ভয়াবহ রকমের শক্তিশালী করতে হবে, যারা একটা পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না। আমাদের নেতা হাবিব বাগেরহাটে না, সাতক্ষীরার হাবিব এমপি ১৯৯ সালের একজন লড়াকু সৈনিক, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে, যাবজ্জীবন সাজা দিয়ে তাকে আটক করা হয়েছে এক তৃতীয় শ্রেণীর কয়েদি মর্যাদায়। ঈশ্বর দিতে আমাদের ৯ জন নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের নেতারা এখানে অনেক নেতা আছেন যাদের ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রায় ১৫০০ মানুষ ইতিমধ্যে সাজা পেয়ে গেছেন কর্মীরা, বন্ধুগণ। এই যে ভয়াবহ পরিস্থিতি, আর মামলার কথা নাই বা বললাম, এমন মানুষ নয় এখানে যার বিরুদ্ধে ১০০টার নিচে মামলা আছে। আমাদের নীরব এখনো কারাগারে তাকে বেরোতে দিচ্ছে না। এইরকম আমাদের বড় নেতা কর্মী এখন পর্যন্ত হাইকোর্টে জামিন পেয়েও তাদেরকে আবার নতুন করে মামলা দিয়ে আটক রাখা হয়। আমাদের ছাত্র নেতারা এখানে সামনে বসে আছে, বহু ছাত্র নেতাকে মামলার পর মামলা দেওয়া হয়েছে, যুব নেতাকে মামলার পর মামলা দেওয়া হয়েছে। কারাগারের গেট থেকে বেরোতে যায় আবার নতুন মামলা আসে। বন্ধুগণ, বহু টাকা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে যেতে হয়েছে আমাদের মানুষদেরকে। আমাদের মানুষেরা খেতে পায় না ঠিক মতো। বন্ধুগণ, আজকে সাধারণ মানুষ তাদের জীবন স্থাপিত হয়েছে এই রমজান মাস, তারা একটু চিড়া মুড়ি চাল কিনবে, এই অবস্থানও তাদের এখন নেই। বন্ধুগণ, আজকে এমন একটা জায়গায় অর্থনীতি চলে গেছে। আজকের পত্রিকাতেই দেখবেন বলা হচ্ছে যে $14 বিলিয়ন আমাদের এই যে এনার্জির অ্যাডভাইজার আছেন তৌফিক চৌধুরী, তিনি বলেছেন $14 বিলিয়ন নাকি লুট করে নিয়ে গেছে। কাদের সরকারের সময় লুট করলো, কাদের ভুলের জন্য লুট হলো, বা কাদের দুর্নীতির কারণে লুট হলো, এটা তো একবারের জন্য বলেন না। গতকাল পত্রিকার একটা ব্যাপার দেখেছি, আমাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা বলে যে দারিদ্র্যের সংখ্যা নাকি কমে এসছে 19%। অথচ আবার সরকারি হিসেবে তারাই বলছে, অথচ সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যাদেরকে ভাতা দেওয়া হয়, দুস্থ ভাতা, দরিদ্র ভাতা, বিধবা ভাতা, সেটা 38% নিয়ে যায়। পত্রিকায় বলছে যে তাহলে এই বাকি 19 থেকে 38 বা 19%, তাহলে 19% কে নেয়? ওখানে ওরা ভাগ বসায়, ওখানেও ওই গরিব দুস্থদের টাকাও তারা ভাগ করে নিয়ে যায়। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকার কোনো হিসাব নাই। ব্যাংকগুলো লোপাট করে দিয়ে এখন ব্যাংকগুলোকে একীভূত করছে, ওটা আবার আরেকটা দুর্নীতির ব্যবস্থা তৈরি করছে। বন্ধুগণ, এত কথা বলে শেষ করা যাবে না। আমি ছাত্রদের একটা কথা বলবো, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকেরা ছাত্রীদেরকে শ্লীলতাহানি করছে, ধর্ষণ করছে,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাই না? আপনারা কি করেছেন? উত্তর দিতে পারবেন না। একটা প্রতিবাদ পর্যন্ত করেন নাই। এই যে মেয়েরা বসে আছে এখানে, একটা নারীরা একটা প্রতিবাদ করে নাই। আমি এই কথা এখনই বয়সের কথা বলছিলাম যে কোথায় গেল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, কোথায় গেল সেই ছাত্ররা যারা খুশি উঠেছে, যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, 52 ভাষা আন্দোলন করেছে, 70 আন্দোলন করেছে, 90 আন্দোলন করেছে, কোথায় গেছে তারা? আজকে ছাত্র দলে যারা আছেন তাদেরকে আমি বারবার অনুরোধ করেছি, আবারও করছি যে এইভাবে শুধু স্লোগান দিলে হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তুলতে হবে। কিছুক্ষণ আগেই আমাকে একজন আমাদের পুরনো মুক্তিযোদ্ধা ভালো সংগঠক তিনি বলছেন, ইনফ্যান্ট্রি যদি ঠিক মতো শক্তিশালী না হয় তাহলে যুদ্ধ কে করবে? সেই ইনফ্যান্ট্রিকে শক্তিশালী করতে হবে, ভয়াবহ রকমের শক্তিশালী করতে হবে। যারা একটা পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না, যারা একটা সাউন্ড গ্রেনেড পড়লে পালাবে না, যারা রাস্তায় অনড় প্রাণ দেবে, দাঁড়িয়ে থাকবে, এই ধরনের মানুষগুলো তৈরি করতে হবে বন্ধুরা। সেই সাহস বুকে তৈরি করে দাঁড়াতে হবে। আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই যাওয়ার পথে। আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা দিনাজপুর থেকে এসেছে, আমনগুলিয়া আমার সহকর্মী, একেবারে এখন বৃদ্ধ ভাইয়েরা আছে সব। এরা যখন যুবক ছিল সব কিছুকে ত্যাগ করে তারা ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে নিয়ে সরাসরি যুদ্ধ করে জীবনকে বাজিয়ে রেখেছে। আমার ঠাকুর গায়ের একটা ছেলে পড়াশোনা জানতো না, কৃষিকাজ করত। আমি যখন ভারতে গেছি ওই সময় হঠাৎ করে ছেলে আমাকে বলছে, স্যার আমি যুদ্ধ করবো। আমি, তুমি কে? বলছি আমি মুজিবুর, আপনার ওই ইউনিয়নের আমি অমুকের ছেলে। আর তুমি তো এখন ছোট আছো। বলে তাহলেও স্যার আমি যুদ্ধ করবো, আমাকে আপনি ট্রেনিং এর ব্যবস্থা করে দেন। এই ছিল মানসিকতা, এই ছিল অবস্থা। আজকে আমি জানি আমার বউ ছেলেরা সেইভাবেই কষ্ট করছে। তারা কেউ বাড়িতে থাকতে পারে না, তাদের টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, তাদের কোনো ভবিষ্যৎ নাই। তারা লড়াই করছে একটা কারণে, যে তারা গণতান্ত্রিক অবস্থাটা ফিরিয়ে আনতে চায়। সেটাকে ছড়িয়ে দিতে হবে যুব সমাজের মধ্যে, তরুণদের মধ্যে। সেই সাহস তৈরি করতে হবে, সেই বোধ তৈরি করতে হবে যে আমি যা করছি তা দেশের জন্য করছি, আমি যা করছি তা আমার গণতন্ত্রকে রক্ষা করার জন্য করছি, আমি যা করছি তা আমার দেশ ও মাতৃকাকে রক্ষা করার জন্য। আমি বেশি দূর যেতে বলবো না, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন। ইমরান খান, আমরা পাকিস্তান নাম বলি সবাই আটকে উঠি, অন্যভাবে চিন্তা করি। সেই ইমরান খান তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তরুণদেরকে মাঠে নিয়ে আসতে হয়। তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মহিলাদেরকে মাঠে আনতে হয়। আমাদের যে কম অত্যাচার তাদের উপরে হয়নি। তারা সেনানিবাস আক্রমণ করেছিল, তারা মার্কিনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাকিস্তানে এই অবস্থান নিয়ে কেউ কোনোদিন রাজনীতিতে টিকতে পারে না।